এবার ফিক্সড ডিপোজিটেও সাইবার হানা। অত্যন্ত উদ্বেগের যে খবর আপনাদের জানাবো, 2,75,000 টাকার প্রতারণা। ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা নেওয়ার অভিযোগ। সাইবার ক্রাইম এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ সাহা। গোবরডাঙ্গার পায়রাগাছির ঘটনা। জিয়াউল আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো সবিস্তারে জানবো। জিয়াউল, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কিভাবে এই প্রতারণার শিকার হলেন এই ব্যক্তি? দেখো, ফিক্সড ডিপোজিট করা ছিল প্রায় 2,80,000 টাকা। সেখান থেকে 2,75,000 টাকা পুরোটাই উধাও হয়ে যায়। অর্থাৎ সাইবার হানা হয়েছে তার ফিক্সড ডিপোজিটে। অর্থাৎ ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে সেখান থেকে সেভিং অ্যাকাউন্টে টাকা ঢুকে তারপর সেখান থেকে পরপর সবার 50,000 টাকা এবং একবার 25,000 টাকা পুরোটাই সেখান থেকে তুলে নেওয়া হয়। এবং তিনি যখনই 50,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় কোনো ওটিপি ছাড়াই, তখন সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকে দ্বারস্থ হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে তেমন কোনো সাহায্য করেনি এবং তিনি বারবার বলছেন যে আমার ওটিপি ছাড়াই 50,000 টাকা ওঠানো হয়েছে এবং দ্রুত এই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক। কিন্তু ব্যাংক দিলেনি। অর্থাৎ ব্যাংকের তেমন কোনো তার কাছ থেকে সাড়া পায়নি এবং ব্যাংকে থাকা অবস্থায় পরপর বাকি টাকাটা প্রায় 2,75,000 টাকা সেখান থেকে উধাও হয়ে যায়। এবং তার যেটা দাবি যে ফিক্সড ডিপোজিটে কিভাবে সেখানে সাইবার আনা হলো এবং কিভাবে টাকা উঠলো এবং সেখান থেকে একেবারে টাকা হু করে উঠে যাচ্ছে এবং তিনি দ্বারস্থ হয়েছেন সেভিং অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার চেষ্টা, তার জন্য তিনি কিন্তু ব্যাংকেই ছিলেন, কিন্তু ব্যাংক থেকে বিভিন্ন সময় দেখি যে ফ্রড কল আসে, বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন অনেকে, যাদের কাছে ফোন আসে, প্রতারকরা ফোন করে পিন নাম্বার পাসওয়ার্ড বের করে নেয়। এক্ষেত্রেও কি এরকম কোনো ফোন এসেছিল? মানে এই যে পাসওয়ার্ড বা পিন নাম্বার অ্যাকাউন্টে, সেটা কিভাবে জেনে গেল প্রতারকরা? কোনো রকম লুপহোল কিছু পাওয়া যাচ্ছে? একদম, দেখো, এই একদম যে ব্যাংক অর্থাৎ অভিজিৎ সাহার স্পষ্ট দাবি যে তার কাছে একটি ফোন এসেছিল, ফলে তার সন্দেহ হয়েছিল যে ফিক্সড ডিপোজিট থেকে তার টাকা এখানে সমস্যা হচ্ছে, ফলে সেই ব্যাপারে একটা ফোন এসেছিল। কিন্তু তার কাছে একটি SMS পাঠানো হয়েছিল, কিন্তু তিনি কোন রকম ভাবে সেই SMS খোলেননি। একাধিক ওটিপি এসেছিল, প্রায় 30টি ওটিপি এসেছিল, কিন্তু কোন ওটিপি তিনি খোলেননি। যখনই পরপর ওটিপি আসে তখন তিনি ব্যাংকের দ্বারস্থ হয় এবং ব্যাংকে থাকাকালীন পরপর টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়। ফলে তিনি এখন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে, আপনারা থানায় অভিযোগ দায়ের করেছে, ব্যাংকে অভিযোগ করেছেন, কিন্তু পরপর তার ব্যাংকে থাকাকালীন ব্যাংকের থেকে টাকা উধাও হয়ে গেল। ফলে তিনি চরম সমস্যায় পড়েছেন এবং তিনি চাইছেন যে তার টাকা অবিলম্বে ফেরত আসে। তার কারণ তার ছোট মেয়ের জন্য তিনি ফিক্সড ডিপোজিট করেছিলেন, বিয়ের সময় সেই টাকা খরচ করবে, কিন্তু যেভাবে পরপর টাকা উধাও হয়ে গেল ফলে তিনি একটা চিন্তায় বাদ পড়েছেন এবং ইতিমধ্যে একাধিক জায়গায় চিন্তার বিষয় এটা। কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকেই আমাদের নজর থাকবে। তো টোটাল আমার 6,000 টাকা বাঁচাতে পেরেছি। 2,75,000 টাকা আমার পুরো মানে একদম বাজেভাবে নিয়ে নিয়েছে। 50 করে 5 বার নিয়েছে, একবার 25,000 টাকা নিয়েছে। ব্যাংক কি বললো? ব্যাংক বললো আমরা দেখছি, 90 ডেজের মতো সময় লাগবে, প্রসেস চলছে, এটা হেড অফিস থেকেই করছে, আমাদের ব্রাঞ্চ থেকে কিছু হয় না। আমরা যেটুকু সহযোগিতা করা আমরা করছি ব্রাঞ্চ হিসাবে। এইটুকু রাখা মানে যারা রাখছে তাদের ফিক্সড ডিপোজিট যাই থাকুক না কেন, তারা কি আদৌ সতর্ক আছে? মানে সেটা কি আদৌ সিকিউরিটি? মানে ওটা কি আদৌ কি ওখানে সেফটি? অনেকে বসে রয়েছে 3 বছর 4 বছরের জন্য, কিন্তু অনেক সময় অনেকে মোবাইলে SMS-ও আসে না, তখন সাথে সাথে যদি কেটেও নেয় সে টেরও পাবে না। চোখের অপারেশন করা হয়েছে হাসপাতালে, আর তারপর চোখে দেওয়া হয়েছে পেটে ব্যথার ওষুধ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, সেখানে ঘটেছে এইরকম একটা গাফিলতির ঘটনা। ভুল ওষুধে বিপত্তি, চোখের চিকিৎসায় পেটে ব্যথার ওষুধ দেওয়া হলো। হাসপাতাল থেকেই ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। ভুল ওষুধের সমস্যায় পড়েছেন ঝাড়গ্রামের বাসিন্দা হাসি দাস। শুনুন হাসি দাসের অভিযোগ। 5 দিন যথারীতি ওষুধটা লাগিয়েছি। 5 দিন চলাকালীন তখন ওষুধ কিনতে গিয়ে ওষুধের দোকান থেকে আপনার আর ওষুধগুলো দেখি, তখন দেখা বলছে তো এটা বাচ্চাদের পেটে ব্যথার ড্রপ। হসপিটালে নিয়ে যাই, ডাক্তার মন্ডলকে দেখাই, বলছে এই ওষুধটা আমি দিইনি স্যার, আপনি কি ওষুধ দিয়েছেন? এটা তো আমি দিইনি, আপনার প্রেসক্রিপশনে কি লেখা আছে? বলছে এটা তো লেখেন, আপনি কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে বলুন। বলে যে সুপারের কাছে, সুপার আমাকে বলেন যে আপনি নোটিশ করুন, 10 তারিখে নোটিশ করুন, কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে আমি জেলা শাসককেও জানিয়েছি, একই দিনে 10 দিনে 2 জায়গায়, আমি 10 তারিখে 2 জায়গায় জানিয়েছি। মারাত্মক গাফিলতির শিকার হয়েছেন হাসি দাস। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এই কার গাফিলতির শিকার হলেন হাসি দাস? কি করে এরকম একটা ঘটনা সম্ভব হলো একটা সরকারি হাসপাতালে?
দেখো, প্রথমত বলে রাখি, এই আশি দাস যে চিকিৎসার জন্য গেছিল, তার চোখের চিকিৎসার জন্য ঝাড়গ্রাম হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করিয়েছিলেন এবং গত মাসেই তার চোখের ছানি অপারেশন হয়েছিল। কিন্তু যে মেডিসিন লিখে দেওয়া হয়েছিল ডাক্তারের তরফ থেকে, সেই মেডিসিন যখন সেই মেডিসিন বিভাগে গিয়ে ফার্মাসিস্টের কাছ থেকে সেই মেডিসিন নিচ্ছিল, সেই ফার্মাসিস্টের গাফিলতির ফলেই মূলত এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। কারণ হাসপাতালের যে চিকিৎসক, সেই চিকিৎসক যে ওষুধটি লিখে দিয়েছিল সেটা সঠিক ওষুধ ছিল এবং সেই ওষুধটি না দিয়ে ফার্মাসির অন্য ওষুধ দিয়েছিল, যার ফলেই এই ধরনের ঘটনা। এবং তারপরে তার চোখে ব্যথা এবং মাথা যন্ত্রণা সহ একাধিক অসুস্থতা তার মধ্যে দেখা যায় এবং তারপরেই তিনি ঝাড়গ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের যে সুপার রয়েছে তার কাছে গিয়ে বিষয়টা জানিয়েছিলেন এবং মেডিকেল কলেজের হাসপাতালের যে উচ্চতম আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন পুরো বিষয়টা দেখা হবে এবং সেক্ষেত্রে তাকে একটি অভিযোগপত্র জমা দিতে বলা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি সেই অভিযোগপত্র জমা দেন এবং যেটা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেটা জানানো হচ্ছে যে এই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কার গাফিলতির কারণ, সেই গাফিলতি দেখা হচ্ছে এবং যে ফার্মাসিস্ট এই ওষুধটি ভুয়ো ওষুধটি দিয়েছিল সে কি কারণে দিয়েছিল এবং সে কেন বা এত বড় ভুল করলো, তাতে রোগীর যদি অন্য কোনো সমস্যা থাকতো তাহলে হয়তো বড় কোনো ধরনের ঘটনা ঘটে যেত। সেক্ষেত্রে চোখের জায়গায় সেখানে বাচ্চাদের পেটের যে পেট ব্যথার যে ড্রপ, সেই ড্রপ দেওয়া হয়েছিল এবং তার চোখে দিয়ে এই বিপত্তি। পরবর্তী ক্ষেত্রে সে ওষুধ দোকান থেকে ওষুধ আনতে গিয়ে জানতে পারে যে ওষুধটি তাকে দেওয়া হয়েছে তা ভুল ওষুধ দেওয়া হয়েছে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়ে তদন্ত করছেন এবং যে ফার্মাসিস্ট এই ঘটনা ঘটিয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষ যে চিকিৎসক রয়েছে তার সাথে কথা বলেছেন এবং যে ফার্মাসিস্ট এই ওষুধটি দিয়েছে তার সাথে কথা বলেছেন। শুনবো হাসপাতালের এমএসভিপি কি বলছেন এই নিয়ে। এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়, তো সেটা উনি কমপ্লেন করেছেন। আমরা স্টেপ নেব, মানে ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো যাতে এরকম ঘটনা না ঘটে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটা ছবি দেখাই আপনাদের, দেখুন এই হচ্ছে রাস্তা, 2 কিলোমিটার লম্বা একটা রাস্তার খানাখন্দে ভরা। শুধু তাই না, দেখুন কিভাবে যাতায়াত করতে হচ্ছে। 2 কিলোমিটার লম্বা রাস্তা, পুরোটাই এই একই রকম অবস্থা, খানাখন্দে ভরা, কাদায় ভরা। বর্ষাকাল, ভারী বৃষ্টি হচ্ছে আর সেখানে একেবারেই চলাচলের অযোগ্য এই রাস্তা। দীর্ঘদিন ধরেই নাকি রাস্তার এই হাল, অভিযোগ করছেন গ্রামবাসীরা। চণ্ডীপুরের এই রাস্তায় চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠছে এলাকার মানুষের। শুনুন কি বলছেন তারা। বন্যায় এরকম রাস্তাকে, এই রাস্তাকে গাড়ি দিয়ে যে রাস্তার অবস্থা বেহাল করে দিচ্ছে, কিন্তু কোনো মতে রাস্তা বাগানো হচ্ছে না। মানুষ চাইছে যে একটু ভালো রাস্তা হোক, কিন্তু এইসব টাকা পয়সা যাচ্ছে কোথায়? এত সুন্দর, এত তো সব তো টাকা দিচ্ছে, সরকারি টাকা তো দিচ্ছে, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? কারো শরীর খারাপ হলে কিভাবে? কারো শরীর খারাপ হলে ও সব সেই বাঁশের মাচায় করে কাঁধে করে নিয়ে পার করতে হয়। এখন এইখান থেকে প্রায় আমাদের 1.5 কিলোমিটার তো হবে, 1.5 কিলোমিটার বেশি হবে। আর পড়ুয়ারা আমাদের বাঁধ রাস্তাটা দিয়ে আসে ম্যাক্সিমামটা, এবং এইভাবেই তারাও ভিজতে বা পড়তে কাদা টাদা মেখে প্রতিদিন যায় না, আর বিকল্প কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেদিকে হোক আপনাকে আসতে হলে স্কুলে, শুধু আমরা নয়, এই গ্রামের মানুষ, এই এত বড় একটা গ্রাম যেখানে সেখানকার মানুষকে প্রতিনিয়ত এইভাবেই তাদেরকেও যাতায়াত করতে হয়। এখান থেকে হাই স্কুলে ছেলে যায়, তাদেরকেও এইভাবে যেতে হচ্ছে প্রতিদিন প্রায় হাই স্কুলে। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, একের পর এক ভোট আসে, ভোট যায় এবং নিশ্চিতভাবে কথা বলা যায় পঞ্চায়েত ভোটের আগেও নিশ্চয়ই রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরেও এই হাল। এই এলাকার মানুষ, এরা যে পঞ্চায়েতে বসবাস করছেন, এরা কি একটা পাকা রাস্তা চাইতে পারেন না? এদের অধিকারের মধ্যে পড়ে না একটা সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে এরা সহজে যাতায়াত করতে পারবেন? কেন এইরকম একটা অবস্থার মধ্যে তাদের বাস করতে হবে বছরের পর বছর? একদমই মিমি, সেই অভিযোগই তুলছেন এলাকার মানুষ। তাদের দাবি যে প্রত্যেকবারে ভোট আসলে প্রতিশ্রুতি আসে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে তাদের কথা কেউ মনে রাখে না। যে ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলার পর্দায়, সেই ছবি দেখেই লোক শিউরে উঠবেন। কারণ যে রাস্তা দিয়ে একটা গ্রামের
যেখানে প্রায় 400 পরিবার রয়েছে, সেই পরিবারের মানুষ যাতায়াত করেন সেই রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা যায় না, গাড়ি তো অনেক দূরের কথা। কারণ এলাকার ছেলে যে মানুষের দাবি করছেন যে তাদের বাইক বা সাইকেল দূরে রেখে আসতে হয়, আর 4 চাকার গাড়ি তো গ্রামে ঢোকেই না। তাদের দাবি যে গ্রামের কেউ অসুস্থ হলে তাকে চ্যাংদোলা করে বা খাটিয়াই করে নিয়ে যেতে হয়। মানে এমনই পরিস্থিতি, এমনই অবস্থার মধ্যে রয়েছেন ওই চণ্ডীপুর এলাকার মানুষ। তারা দাবি করছেন যে তাদের এই রাস্তা সংস্কার করা হোক। কিন্তু আমরা এই বিষয়ে নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য বলেছেন যে রাস্তাটি খুব শীঘ্র হয়ে যাবে, কারণ রাস্তাটি নাকি তাদের প্রকল্পের মধ্যে ধরা রয়েছে। কিন্তু কবে সেই রাস্তা হবে? কারণ এলাকার মানুষ যেটা দাবি করছেন প্রায় 10 বছর ওই রাস্তার কোনো কাজ হয়নি। 10 বছর আগে মোরাম পড়েছিল, সেই মোরাম রাস্তা এখন গাদাই রাস্তা পরিণত হয়েছে, এবং ওই চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারাও ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দুর্ভোগের শেষ কবে? কবে একটা পাকা রাস্তা, মসৃণ রাস্তা দেখবেন এলাকার মানুষ? সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ তোমায়। আমাদের 27টা সংসদ, তার মধ্যে 5টা কাজ এলো ঢালাই রাস্তা, টেন্ডার ধরে কাজ হয়, প্ল্যান অনুযায়ী কাজ হয়। এবং 2টো রাস্তা ধরা আছে টেন্ডার। এবারে প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে, সিস্টেমে হাসতে হবে। যে আজকে বললে আজকেই রাস্তা, আমাদের 1 বছর হলো আমরা এসেছি এই চেয়ারে, কিন্তু আমাদের আমলে এখনো কাজ আরম্ভই হয়নি। এটা আগের প্রধান কাজ ঠিক করে দিল, সেই কাজগুলো এখনো চলছে। এবারই টেন্ডার হচ্ছে, এবার পরে এই ক্ষেত্রে এবার আমাদের কাজ আরম্ভ হবে। টানা বৃষ্টি চলছে নিম্নচাপের জেরে, আর তাতেই রেল লাইনের পাশে নামলো ধস। হাওড়া বর্ধমান রেল লাইনের পাশে ধস, চুঁচুড়া এবং চন্দননগরের মাঝে ধস আতঙ্ক। রেল লাইনের পাশে ধস নামায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমনাথ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, হাওড়া বর্ধমান মেল লাইনের 3 নম্বরের চন্দননগর আর চুঁচুড়া স্টেশনের মাঝেই দেবীপুর এলাকায় 3 নম্বর লাইনের পাশেই একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাশেই এই লাইনটি গেছে, লাইনের ধস নেমেছে। এলাকায় এতটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে প্রাথমিকভাবে অনুমান যেই ধস নেমেছে। ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা এসেছে, পরিদর্শন করেছে। আপাতত ধীর গতিতে ওই 3 নম্বর লাইন দিয়ে এই গতিতে ট্রেন চলাচল করছে, এবং ইঞ্জিনিয়াররা ঘুরে ঘুরে দেখছে যে কি কারণে এই ধস। আর রেল লাইন থেকে কিছুটা দূরেই পুকুর রয়েছে। ওই লাইনের কালকে ধস নামার জন্য যে পিলার আছে, পিলার জলের দিকে নেমে যায়, এবং ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থলে তারা দেখছে যে কি কারণে ধসটা নামছে, আর আগামী সময় যাতে আরো ধস না নামে তার ব্যবস্থা করছে এবং কাজ চলছে। অনেক ধন্যবাদ সোমনাথ।